শহর থেকে দূরে অবস্থিত একটি আইল্যান্ড, যেখানে শুধুমাত্র 9 জন মানুষই বসবাস করে। আর সেখানেই ঘটে চলেছে একটি মেয়ের ওপর নির্যাতন। অনবরত চলতে থাকা এই অত্যাচারের পরিণাম যে কি ভয়ানক হতে পারে তা ভালোভাবেই জানব আজকের গল্পে, যে গল্প জিতে নিয়েছে 18টি অ্যাওয়ার্ডস, যার শেষটা তোমাদেরকে ভাবতে বাধ্য করবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পে শুরু হয় কোরিয়ার ব্যস্ত সোল শহরে। আর সেখানেই পাশের এক গলিতে কয়েকজন ছেলে একটি মেয়েকে হ্যারাস করছিল। মেয়েটি দৌড়ে রাস্তায় আসে সাহায্যের জন্য, কিন্তু সবাই এই ব্যস্ততার মাঝে কোনো ঝামেলায় জড়াতে চায় না। মেয়েটি একটি গাড়ির পাশে এসে সাহায্য চাইলেও কোনো সাহায্য পায় না, বরঞ্চ গাড়িতে থাকা মেয়েটি উইন্ডো গ্লাসটিকে তুলে সেখান থেকে চলে যায়। আর গাড়িতে থাকা এই নিষ্ঠুর মেয়েটির নাম হেয়ন। হেয়ন একটি ব্যাংকে চাকরি করে। একজন বৃদ্ধ মহিলা এসেছে ব্যাংকের থেকে লোন নিতে। টাকাটার ভীষণ প্রয়োজন তার। তবে হেয়ন কোনো চেষ্টা তো করেই না, উল্টে ওই বৃদ্ধাকেই অনেক উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। বৃদ্ধাটি জানায় আগের দিন হেয়ন বলেছিল লোনটা হয়ে যাবে, আর সেই ভরসাতেই সে বাড়ি কিনতে সমস্ত টাকা দিয়ে দিয়েছে। হেয়ন তার উপর চিৎকার করে বলে সে এমন কোনো কথাই বলেনি। বৃদ্ধাটি খুবই অসহায় হয়ে পড়ে। তখনই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে, তাই কাউন্টারটা বন্ধ করে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। রাস্তায় যাবার সময় তার কাছে একটি মেয়ের কল আসে। মেয়েটি ফোনে তাকে বলতে থাকে সে কেন চিঠির জবাব দিচ্ছে না, কিন্তু হেয়ন সেই মেয়েটির সাথেও ভালো করে কথা বলে না, রাগ দেখিয়ে ফোনটিকে রেখে দেয়। এরপর পুলিশ স্টেশনে এলে জানতে পারে সেদিন রাস্তায় সাহায্য চাওয়া ওই মেয়েটির নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হয়েছে। পুলিশ ওই 2 জন ছেলেকে সাসপেক্ট হিসেবে ধরে এনেছে। এখন শুধুমাত্র হেয়নের সাক্ষীটাই তাদেরকে অপরাধী প্রমাণ করতে পারে। হেয়ন বলে দেয় সে চেহারা ভালো করে দেখেনি, তবে একজন ছেলের হাতে লায়ন শেপের রিং ছিল, কিন্তু এই ছেলেদের হাতে তেমন কোনো রিং না থাকায় পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। মৃত মেয়েটির বাবা হেয়নের কাছে এসে অনুরোধ করতে থাকে সত্যিটা বলে দেবার জন্য, তবে হেয়ন এসব ঝামেলায় পড়তে চায় না। তাই চুপচাপ চলে যেতে চাইলে ওই ছেলেগুলো তার সামনে আসে। সরাসরি তার জামার বোতামটিকে খুলে নিয়ে তাকে হুমকি দেয় এসবে না পড়তে। তখনই হেয়ন দেখতে পায় ছেলেটি তার লায়ন শেপের আংটিটা পরে নিয়েছে। সে বুঝে যায় এরাই সেই জানোয়ার যারা ওই মেয়েটির এমন নৃশংসভাবে হত্যা করেছে। তবে সে পুলিশকে কিচ্ছু জানায় না, চুপচাপ চলে আসে তার ব্যাংকে। এখানে এসে দেখতে পায় তার এক কলিগ যার নাম জিসো ম্যানেজারের সাথে কথা বলে বৃদ্ধাটির লোন অ্যাপ্রুভ করে দিয়েছে। নিজে মানা করে দেবার পর অন্য একজন সেই কাজটা করেছে জন্য হেয়ন এই কলিগের উপর রেগে যায়। তাকে ডেকে এনে জিজ্ঞেস করে এর কারণ কি। জিসো জানায় বৃদ্ধাটির অসহায় অবস্থা দেখে তার খুব খারাপ লেগেছিল, তাই ম্যানেজারকে বলে সে এই লোনের ব্যবস্থা করে দিয়েছে। তবে হেয়ন তাকে উল্টে দোষারোপ করতে থাকে। সে বলে ম্যানেজারকে শরীর দেখিয়ে সে এই কাজ করেছে, এভাবে সে বেশি দূর যেতে পারবে না। এমনই খুবই খারাপ ব্যবহার করে হেয়ন সেখান থেকে চলে আসে। এরপর ওয়াশরুমে এসে ফ্রেশ হবার সময় বুঝতে পারে জিসোকে এভাবে বলা তার ঠিক হয়নি, তাই সে তাকে টেক্সট করে সরি বলে এবং অফিস শেষে কোনো রেস্টুরেন্টে যাবার কথা বলে। তবে বাথরুম থেকে বেরোতে গেলে দেখতে পায় তার দরজাটি বাইরে থেকে আটকানো। দরজায় ক্লিনিং স্টিক দিয়ে দরজাটি বন্ধ করা। সে দরজার ওপর দিয়ে বেরোনোর চেষ্টায় নিচে পড়ে যায়, আর তাতেই দরজাটি খুলে যায়। সে অনেক রেগে গিয়ে বাইরে বেরিয়ে দেখতে পায় জিসোর পায়ে সেই জুতো যেটা বাথরুমের বাইরে একজনের পায়ে দেখেছে। জিসো হয়তো তার উপর রেগেই এমন কাজ করেছে বলে মনে করে সে, তাই সোজা গিয়ে জিসোকে চড় মেরে বসে। তার এই ব্যবহারে ব্যাংকের সমস্ত লোক অবাক হয়ে যায়। তখনই হেয়ন দেখতে পায় ওই অফিসের ক্লিনারের পায়েও রয়েছে সেই একই জুতো। সে বুঝতে পারে এবার সে কত বড় ভুল করে ফেলেছে। ব্যাংকের ম্যানেজার তাকে ডেকে নিয়ে অনেক কথা শোনায়। তার এমন ব্যবহারের জন্য তাকে কয়েকদিন ব্যাংকে আসতেও মানা করে দেয়। রাতে বাড়িতে আসার পর ওয়াচম্যান তাকে অনেকগুলো চিঠি দিয়ে যায় যেগুলো তার মেইল বক্সে এসেছিল। হেয়ন সেই সমস্ত চিঠির মধ্যে থেকে অনেকগুলো চিঠি বেছে নিয়ে সেগুলোকে না পড়েই ডাস্টবিনে ফেলে দেয়। এই চিঠিগুলো বোকনাম নামের কোনো মহিলা পাঠিয়েছে, আর সেদিন পুলিশ স্টেশনে যাবার সময় সেই বোকনামই তাকে কল করেছিল। হেয়ন তাকে সব সময় এভাবেই ইগনোর করে। এখন কাজ না থাকায় সে সারাদিন ঘরে বসে বসে বোর হচ্ছিল, তাই ঠিক করে সে কিছুদিনের জন্য মোডো নামের ওই আইল্যান্ডে ঘুরতে যাবে। আসলে হেয়ন যখন ছোট ছিল সে ওই আইল্যান্ডেই ঘুরতে যেত তার দাদুর বাড়িতে, আর সেখানেই বোকনাম নামের একটি মেয়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল।
পরদিন হেয়ন রওনা দেয় ওই আইল্যান্ডের উদ্দেশ্যে। যে বোটে করে সে যাচ্ছিল ওই বোটের চালকের নাম দেওকসু। দেওকসু হেয়নকে জানায় এই দ্বীপে এখন শুধুমাত্র 9 জন মানুষই বাস করে, তার মতো এমন সুন্দরী মহিলা এখানে কি করতে এসেছে। হেয়ন তার দাদুর নাম জানালে দেওকসু তাকে চিনতে পারে। এদিকে দেখানো হয় বোকনামকে, যে বন্ধুর আসার খবর পেয়েই সকাল থেকে পাড়ে বসে অপেক্ষা করছে হেয়নের। সুদূরে বোটটিকে দেখতেই সে যেন খুশিতে আত্মহারা, পাগলের মতো খুশি হয়ে সোজা এসে হেয়নকে জড়িয়ে ধরে। তবে দেওকসু বলে তার এই নোংরা হাতে হেয়নকে না ধরতে, আর বোকনামও তাকে ছেড়ে দিয়ে তার ব্যাগ তুলে রওনা দেয়। শহর থেকে এতদিন পর এসেছে হেয়ন, তাই গ্রামের বাকিরাও তাকে দেখতে আসে। তারা সবাই অনেক খুশি। বোকনাম তার স্বামী মানজুং এবং স্বামীর ভাই চুলজুংয়ের নাম ধরে ডেকে তাদের সাথে হেয়নের পরিচয় করিয়ে দেয়। তখনই মানজুংয়ের আন্টি সেখানে আসে। স্বামীর নাম ধরে ডাকার জন্য সে বোকনামকে অনেক কথা শোনায়। এখানকার সবাই খুব খুশি হলেও আন্টি একদমই খুশি নয় হেয়নের এখানে আসাতে। সে সবাইকে যার যার কাজে ফিরে যেতে বলে। বোকনাম হেয়নকে তার দাদুর বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তখনই সেখানে বোকনামের মেয়ে এসে হাজির হয়, যার নাম ইউনহি। বোকনাম তার মেয়েকে বলে হেয়নকে হ্যালো বলতে, তবে ইউনহি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। হেয়ন জিজ্ঞেস করে তার মেয়ে কোন ক্লাসে পড়ে। সে জানায় ইউনহির বয়স 10 বছর, তবে সে এখনও স্কুলে ভর্তি হয়নি। সে চায় তার মেয়ে স্কুলে পড়ুক, তবে তাদের আন্টি এবং স্বামী মানা করে দিয়েছে। তাদের মতে মেয়ে মানুষের পড়ালেখার নাকি প্রয়োজন নেই। তবে হেয়ন প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে 15 বছর থেকে পড়ে থাকা এই বাড়িটা এত পরিষ্কার কি করে আছে। বোকনাম খুবই খুশি হয়ে বলে সে পুরো 3 দিন ধরে এই বাড়িটাকে পরিষ্কার করেছে। হেয়ন এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। এরপর বোকনাম খাবার আনার জন্য বাড়িতে যায়, আর সে ক্লান্ত থাকায় মেঝেতেই ঘুমিয়ে পড়ে। ফিরে এসে তাকে এভাবে ঘুমোতে দেখে বোকনাম তাকে ভালো করে শুইয়ে দেয়, তার মুখ থেকে চুল সরিয়ে দেয়। তার মনে যেন হেয়নের জন্য অপরিসীম ভালোবাসা জমে আছে। রাতে যখন বোকনামরা ডিনার করছিল তখন মানজুং জানায় সে রাতে মাছ ধরতে যাবে। এই কথা শুনেই ইউনহিও বাবার সাথে যেতে চায়। রাতে যখন স্বামী ও মেয়ে মাছ ধরতে চলে যায় তখন চোলজুং তার ঘর থেকে বেরিয়ে বোকনামের ঘরে প্রবেশ করে আর তাকে খুবই জঘন্যভাবে ধর্ষণ করে। তবে অবাক ব্যাপার হচ্ছে বোকনাম তার কোনো বিরোধিতা করে না, যেন এটা তার কাছে নিত্যদিনের ব্যাপার। আর ভাইয়ের এসব কর্মকাণ্ডের কথা মানজুংও খুব ভালো করেই জানত। মাছ মেরে যখন তারা বাড়িতে ফিরে আসে তখন বোকনাম দেখতে পায় আজও তার স্বামী খালি হাতেই ফিরেছে। সে বলে তুমি একজন আইল্যান্ডার হয়েও মাছ ধরতে পারো না। তার এই কথায় মানজুং খুবই রেগে যায়। দরজা বন্ধ করে সে বোকনামকে বেধড়ক মারতে থাকে। আর ইউনহি বাইরে বসে এই সব শুনলেও এতে যেন তার বিন্দু মাত্রও চিন্তা নেই। মায়ের ওপর করা এসব নির্যাতন রোজ রোজ দেখে তার কাছেও এটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরদিন সকালে মানজুং, চোলজুং এবং বোকনাম 3 জন মিলেই আন্টির ঘরের মেরামত করছে। সমস্ত পরিশ্রমের কাজ বোকনামই করছে। সে একটু বিশ্রাম নিতে চাইলেও সেটা তার কপালে নেই। আন্টি এসে তাকে অনেক কথা শোনায়। এখানকার সমস্ত কাজ শেষ করে সে হেয়নের জন্য খাবার বানিয়ে আনে। হেয়ন বলে তাকে আর এত কষ্ট করতে হবে না, এখন থেকে সে নিজেই রান্না করবে। তবে বোকনাম তাকে একদমই মানা করে দেয়। সাথেই তার কাছ থেকে সমস্ত জামাকাপড় চেয়ে নেয় যেগুলো ধুতে হবে, কারণ সে চায় না হেয়ন তার এই সুন্দর হাতে কাপড় কাচুক। এত কাজ করার পরেও সে আবার সমস্ত জামাকাপড় ধুয়ে দেয়। এরপর রাতে হেয়ন এবং সে দুজনে মিলে পুকুরে নেমে স্নান করে, যেভাবে ছেলেবেলায় একসাথে মজা করে স্নান করত। পরদিন সকালে হেয়ন গ্রামটার চারপাশটা ঘুরে দেখছিল। তখনই দেখতে পায় এখানে একটা ছোট টেলিফোন টাওয়ার লাগানো হয়েছে। আগে এখানে ফোনের কোনো ব্যবস্থা ছিল না, তবে এখন এই গ্রামে ফোন রয়েছে। এভাবেই ঘুরতে ঘুরতে হেয়ন একটি পুরনো বাড়ির পেছনের জঙ্গলে আসে, আর সেখানেই চোলজুংকে আসতে দেখে সে ভয় পেয়ে একটি কাচের টুকরো হাতে তুলে নেয়। চোলজুং তার কাছে আসে। চোলজুংয়ের চোখে মুখে ফুটে আছে তার শরীর পাওয়ার লালসা। সে আস্তে আস্তে হেয়নের দিকে এগোতে থাকে। তবে তখনই ইউনহি সেখানে আসায় এ যাত্রায় হেয়ন এই জানোয়ারের হাত থেকে রক্ষা পায়। এরপর হেয়ন ইউনহির সাথে খুব মজা করে সময় কাটাচ্ছিল। তবে হঠাৎ করেই বাচ্চা ইউনহি বলে ওঠে, আমি চাই আমার ব্রেস্টও তোমার মতো বড় হোক। হেয়ন এটা শুনে হাসতে থাকে। অন্যদিকে বোটে করে শহর থেকে একটি প্রস্টিটিউট এখানে আসে, যার নাম মিরান। আসলে মানজুং তাকে এখানে ডেকেছে। ঘর বন্ধ করে মানজুং ওই প্রস্টিটিউটের সাথে নিজের শরীরের চাহিদা মেটাচ্ছে।
আর বোকনাম খুব স্বাভাবিকভাবেই বারান্দায় বসে তার খাবার খাচ্ছে। স্বামী এক অন্য নারীর সাথে ঘরে লিপ্ত থাকার ব্যাপারটা যেন তাকে বিন্দু মাত্রও ভাবাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই হেয়ন ইউনহিকে নিয়ে সেখানে আসে। ঘর থেকে ভেসে আসা শব্দতে হেয়নের বুঝতে দেরি হয় না ঘরে কি চলছে। সে খুবই অবাক হয়ে যায়। তবে বোকনাম তার মেয়েকে দেখেই তাকে নিয়ে বাইরে চলে আসে। আর ইউনহির কথায় স্পষ্ট বোঝা যায় সে মিরানকে ভালো করেই চেনে, অর্থাৎ মিরান এখানে মাঝে মধ্যেই আসে। ভেতরে কি চলছে তা স্পষ্ট করে না বুঝলেও সে এইটুকু জানে তার বাবা মিরানকে ভালোবাসছে, আর সে চায় না তার বাবা ওই মেয়েকে ভালোবাসুক। বোকনাম হেয়নকে বলে দেয় ইউনহিকে এখান থেকে নিয়ে চলে যেতে। আর এর চেয়েও বেশি অবাক করা ব্যাপার হলো তার আন্টিও সেখানে আসে, তবে তার কাছেও যেন বিষয়টা খুবই স্বাভাবিক। কাজ শেষ করে মিরান যখন বাইরে এসে বসে তখন ইউনহি এসে তাকে মেরেই ঘরে চলে যায়। বোকনামকেও এমন উদাস দেখে মিরান জানায় সে কখনোই এখানে আসতে চায় না, তবে মানজুং মিরানের বসকে 3 গুণ টাকা দিয়েছে আর মিরান তার বসের কথা অমান্য করতে পারে না। সে তার কাছে ক্ষমাও চায়। বোকনাম জানায় সে কেন ক্ষমা চাইছে, আসল জানোয়ার তো তার নিজেরই স্বামী। তখন মিরান বলে সে পালিয়ে কেন যায় না, সে চাইলে তার মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে সোল শহরে চলে যেতে পারে, সেখানে কেউ তাকে খুঁজে পাবে না, আর তাকে পালাতে মিরান নিজে সাহায্য করবে। তবে বোকনাম এতে রাজি হয় না, কারণ সে চায় না ইউনহিকে তার বাবার থেকে আলাদা করতে। এরপর সে যায় তাদের মৌমাছির থেকে মধু সংগ্রহ করতে, আর মানজুং দূর থেকে তাকে রান্না করার হুকুম দেয়। বোকনাম তার কথা শুনলেও সে এই কাজে ব্যস্ত। রেগে গিয়ে মানজুং তার দিকে ঢিল ছুঁড়ে মারে, যার ফলে মৌমাছির বাক্স থেকে সমস্ত মৌমাছি বেরিয়ে বোকনামের গায়ে বসে। আর এত কিছুর পরেও বাড়িতে এসে মানজুং আবার তাকে লাথি মারে। এত অত্যাচার সহ্য করেও বোকনাম তার স্বামীকে কিছুই বলতে পারে না। এই আইল্যান্ডে যেন কোনো কিছুই স্বাভাবিক নয়, তার অনুভূতির কোনো মূল্য নেই এই মানুষদের কাছে। বোকনাম সব ভুলে গিয়ে হেয়নের বাড়িতে আসে। হেয়ন তাকে জিজ্ঞেস করে তার স্বামী তারই ঘরে অন্য মেয়ের সাথে লিপ্ত, এরপরেও সে কেন চুপচাপ আছে। বোকনাম জানায় তার কিছুই করার নেই, তাকে কে দেখবে, হেয়ন তো আর তাকে সাথে নিয়ে যাবে না। হেয়ন বলে তুমি এখন প্রাপ্তবয়স্ক, তুমি নিজের খেয়াল নিজে রাখতে পারো। বোকনাম বলে সে এত কিছু বোঝে না। এভাবেই হেয়নের সাথে সময় কাটিয়ে সমস্ত কষ্ট ভুলে গিয়ে আবার বাড়ি ফিরে আসে। হঠাৎই কাপড় তুলতে গিয়ে দেখতে পায় তার স্বামীর প্যান্টের পকেটে মেয়ের আন্ডারগার্মেন্টস। এটা দেখে সে একদমই হতচকিত হয়ে যায়। মেয়েকে এই বিষয়ে জিজ্ঞেস করতে গেলে দেখতে পায় ইউনহি সারা মুখে এক গাদা ক্রিম মেখে নীল পলিশ পরছে। এগুলো সে কোথায় পেল তা জিজ্ঞেস করতেই ইউনহি জানায় তার বাবা এনে দিয়েছে। সে মিরানের মতো মেকআপ করে সুন্দর হতে চায়, যাতে তার বাবা মিরানকে না ভালোবেসে তাকে ভালোবাসে। এই বাচ্চা মেয়েটির বিন্দুমাত্র ধারণা নেই সে যা বলছে তার মানেটা কি। বোকনাম রেগে তাকে বোঝাতে থাকে এই ভালোবাসা সেই ভালোবাসা নয়। এসব নিয়ে মা মেয়ে তর্ক করতে থাকলে তখনই মানজুং সেখানে আসে। সেভাবে হয়তো বোকনাম নেইল পলিশ নিয়ে তার মেয়ের সাথে ঝগড়া করছে, তাই তাকে লাথি মেরে ফেলে দিয়ে সমস্ত নেইল পলিশ তার মুখে ছুঁড়ে মারে। এরপর সে তার মেয়েকে কোলে তুলে নেয়। বোকনাম দেখতে পায় মানজুং তার মেয়ের গায়ে খুবই খারাপভাবে টাচ করছে। সে বুঝে যায় কেন রাতের বেলা মেয়েকে নিয়ে মাছ ধরতে যায় সে বাইরে গিয়ে একটি দা নিয়ে আসে মানজুংকে মারার জন্য, তবে থেমে যায়। বুঝতে পারে এটা একদমই নর্মাল, একটি বাবা তার মেয়েকে কোলে নিয়ে বসে আছে, এতে কোনো সন্দেহর কিছু নেই। এমনই নানা রকম চিন্তা নিয়ে সে চলে আসে হেয়নের কাছে। হেয়ন তার মুখের এমন অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। বোকনাম বলে তুমি কি আমাকে আর ইউনহিকে তোমার সাথে নিয়ে যেতে পারো। হেয়ন বলে সে এর পরের বার এসে তাদের নিয়ে যাবে। তবে বোকনাম তাকে অনুরোধ করে বলে সে 15 বছর আগে তাকে কথা দিয়েছিল তাকে শহরে নিয়ে যাবে, তাকে না হোক অন্তত ইউনহিকে তার সাথে নিয়ে যেতে। হেয়ন এর কারণ জিজ্ঞেস করে। বোকনাম জানায় মানজুং ইউনহিকে নষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে হেয়ন রেগে যায়। সে বিশ্বাস করতে পারছে না একজন বাবা তার মেয়ের সাথে এমন করতে পারে, তাই সে তার উপর রেগে যায়। বলতে থাকে আমি জানি তুমি শহরে যেতে চাও, কিন্তু তাই বলে তোমার মেয়ের নামে এমন কথা বলবে, আমি কল্পনাও করতে পারিনি। বাইরে থেকে প্রতিবেশী এক মহিলা এই সব কিছু শুনে ফেলে, আর সে আন্টিকে গিয়ে সেই সমস্ত কথা বলে দেয়। পরদিন হেয়ন ইউনহির সাথে দেখা করে, তাকে জিজ্ঞেস করে সে কেন চায় তার ব্রেস্ট তাড়াতাড়ি বড় হোক। ইউনহি বলে কেন তুমি জানো না, ব্রেস্ট বড় হলেই তো মেয়েরা ভালোবাসা পায়। হেয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার বাবাও কি তোমাকে ভালোবেসেছে। ইউনহি কোনো কথা না বলে চুপচাপ হাসতে থাকে।
এই ছোট্ট বাচ্চাটির মুখে এমন প্রশ্নের উত্তরে এই উইয়ার্ড হাসি দেখে গা শিউরে ওঠে। তার এই হাসিতে খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে তার বাবা তার সাথে কি করে। তখনই ওই প্রতিবেশী মহিলা আন্টিকে নিয়ে সেখানে আসে, ইউনহিকে নিয়ে যায়। আর আন্টি হেউনকে বলে বোকনাম খুবই মিথ্যেবাদী, সে যা চায় তা পাওয়ার জন্য যা খুশি মিথ্যে বলতে পারে। এছাড়া ইউনহি তো মানজুংয়ের মেয়েও নয়, তারপরেও তাকে মেয়ের মতো পালন করেছে। এইসব বলেই আন্টি সেখান থেকে চলে যায় আর হেউন একদমই চুপ হয়ে যায়। দুপুরে যখন মানজুং ঘুমাচ্ছিল তখন বোকনাম তার পকেট থেকে সমস্ত টাকা এবং সিন্দুকের চাবিটা নেয়। সেই চাবি দিয়ে সিন্দুকটা খোলে আর সেখানে থাকা টেলিফোন দিয়ে মিরানকে কল করে জানায় সে পালাতে রাজি, কাল সকালেই পালাবে। সেদিন ভোর হতে না হতেই বোকনাম তার মেয়েকে নিয়ে চুপচাপ ঘর থেকে পালিয়ে আসে। তবে ইউনহি পালাতে রাজি নয়, সে তার বাবাকে ছেড়ে যেতে রাজি নয়। বোকনামও মেয়েকে ফেলে রেখে যেতে পারবে না। কিন্তু যখন ইউনহি বুঝতে পারে এখানে থাকলে তার মায়ের সারা জীবন এভাবেই অত্যাচারিত হতে হবে, তখন সে পালাতে রাজি হয়। তবে মিরান সেই বোটটাই নিয়ে আসে যেটা দেওকসুরই ছিল। বোকনাম দেওকসুর হাতে অনেক টাকা দিয়ে তাদেরকে নিয়ে যেতে বলে। তারা সবাই বোটে উঠে গেলেও দেওকসু তীরে দাঁড়িয়েই সময় নষ্ট করছিল, আর তাতেই মানজুং সেখানে আসার সময় পেয়ে যায়। এরপর মানজুং বোকনামকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে, তাকে মারতে থাকে এখান থেকে পালানোর জন্য। এরপর সে তার মেয়েকেও বেধড়ক মারতে থাকে। নিজের উপর চলতে থাকা অত্যাচারকে সহ্য করলেও মেয়ের ওপর অত্যাচার সে সহ্য করতে পারে না। একটা পাথর তুলে তার স্বামীকে মারতে গেলে প্রতিবেশী মহিলা তাকে বাধা দিয়ে বলে স্বামীর গায়ে হাত তুলতে লজ্জা হয় না তার। আন্টি বলতে থাকে মানজুং তাকে আর তার মেয়েকে এভাবে বাড়িতে জায়গা দিয়েছে, তারপরেও বোকনামের কোনো কৃতজ্ঞতা নেই। গ্রামের বাকিরাও এই কথায় সম্মতি জানায়। তখন বোকনাম রেগে গিয়ে বলতে থাকে সে জানে না তার মেয়ের বাবাকে, কারণ তাকে তো আর একজন ধর্ষণ করেনি। মানজুং, চোলজুং, দেওকসু সহ গ্রামের সব পুরুষরা মিলেই তাকে ধর্ষণ করেছে, আর তাই জন্যই সে জানে না ইউনহি কার সন্তান, এতে তার দোষ কোথায়। এই কথা শুনে মানজুং দৌড়ে এসে তাকে বেধড়ক মারে, আর ইউনহি বাবাকে আটকাতে এলে মানজুং তাকে ধাক্কা মারে, যার ফলে এক পাথরের সাথে মাথায় আঘাত লাগায়। তৎক্ষণাৎ এই বাচ্চাটির মৃত্যু হয়ে যায়। ইউনহি আর চোখ খোলে না। জীবনের একমাত্র সম্বল তার এই মেয়ে, একমাত্র বেঁচে থাকার কারণটাই ছিল তার এই একটা মাত্র মেয়ে, আর সেই মেয়েকেই এভাবে হারিয়ে বোকনাম একদমই পাগলের মতো হয়ে যায়, চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। আর বাকিরা চুপচাপ দাঁড়িয়ে তা দেখলেও কেউ কোনো প্রতিবাদ করে না, বরঞ্চ শহর থেকে পুলিশ অফিসার এলে সবাই মানজুংয়েরই পক্ষ নেয়। বোকনাম পুলিশকে সমস্ত সত্যি কথা বলে, কিন্তু মানজুং পুলিশকে সম্পূর্ণ বানিয়ে উল্টো ঘটনা শোনায়। সে জানায় বোকনাম তার সব টাকা এবং মেয়েকে নিয়ে পালাতে চেয়েছিল, তবে তার মেয়ে তাকে ছেড়ে যেতে চায়নি, আর সেই টানা হেঁচড়াতে পড়ে গিয়েই তার মায়ের হাতেই মৃত্যু হয়েছে মেয়ের। গ্রামের সবাই তার এই নির্ভেজাল মিথ্যে কথাটাকে সত্যি বলে জানায়। তখনই সেখানে হেউন আসে। পুলিশ হেউনের কাছে জানতে চাইলে হেউন জানায় সে তখন ঘুমাচ্ছিল। এই গ্রামের কাউকেই ভরসা না করলেও বোকনাম শুধু হেউনকেই বিশ্বাস করত, কিন্তু এখন হেউনও তার পক্ষে কথা বলেনি। বোকনাম এতে সম্পূর্ণভাবে হতাশ হয়ে ভেঙে পড়ে। তার সমস্ত আশা ভরসা আজ শেষ হয়ে গেছে। গ্রামের সবাই পুলিশকে বিভিন্ন উপহার এবং টাকা দিয়ে বিদায় জানায়। হেউনও তাড়াতাড়ি করে তার ব্যাগ নিয়ে আসে ওই বোটে করেই ফিরে যাওয়ার জন্য, কিন্তু গ্রামের সবাই পুলিশকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয় যাতে হেউন তার সাথে যেতে না পারে। তাদের ভয় ছিল যদি হেউন পুলিশকে কিছু বলে দেয়, তাই আজকের দিনটাও হেউনকে এই গ্রামেই থাকতে হবে। সন্ধ্যা হতেই চোলজুং হেউনের জন্য খাবার নিয়ে আসে। হেউন সেই খাবার খেয়ে রাতে বেহুশ হয়ে ঘুমোতে থাকে। আসলে চোলজুং ওই খাবারে কিছু মিশিয়েছিল। এরপর রাতে সে হেউনের বাড়িতে আসে। তাকে এমন ঘুমন্ত অবস্থায় দেখে তাকে ধর্ষণ করতে শুরু করে, কিন্তু তখনই বোকনাম সেখানে আসে, আর সে চোলজুংকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার একমাত্র বন্ধুর পাশে বসে তাকে পাহারা দেয়। সে ভাবতে থাকে তার ছেলেবেলার কথা, যখন গরিব এবং অনাথ হওয়ায় গ্রামের কেউ তার সাথে মিশত না। তখন শুধুমাত্র হেউনই তার সাথে কথা বলতো, তাকে বাঁশি বাজানো শেখাতো। হঠাৎ একদিন মানজুং এবং বাকি ছেলেরা হেউনের সাথে দুর্ব্যবহার করতে শুরু করলে সেদিনও বোকনাম তাকে রক্ষা করেছিল, যার ফলে সেদিনও তাকে অনেক অ্যাবিউজ হতে হয়েছিল। তবে হেউন তখনও তেমনই স্বার্থপর ছিল যেমনটা আজ আছে। তখনও সে শুধু দূর থেকে বোকনামের ওপর হওয়া অন্যায়গুলোকে দেখেইছে, তার সাহায্য করেনি, যেমনটা আজও সে করেছে। আর সকাল হতেই
বোকনাম তার মেয়ের কবরেই মাটি দিচ্ছিল। তবে আন্টি আজও এসে এই সদ্য সন্তানহারা মাকে কাজ করতে বলে। মানজুং তার ভাইকে নিয়ে আজ শহরে যায় মধু বিক্রি করতে, তারা কাল ফিরবে। এদিকে বোকনাম বাকি সবার সাথে মাঠে যায় কাজ করতে। সবাই কাজ করে কিছুটা বিশ্রাম নিতে ছায়ায় গিয়ে বসে। তবে বোকনাম খুবই অ্যাগ্রেসিভলি কাজ করেই চলছে, সে কারোর সাথেই কোনো কথা বলছে না। এদিকে ছায়ায় এসে সবাই খাবার খাচ্ছে, নাচ গান করে আনন্দে মেতে উঠেছে। গতকালই তাদের এক বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে, কারোর মধ্যে যেন তার বিন্দু মাত্র আক্ষেপও নেই। তখন আন্টি বাড়িতে যায় সবার জন্য মাছ নিয়ে আসতে, আর বোকনাম একাই সমস্ত কাজ করতে করতে হঠাৎ থেমে যায়। শান্ত হয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে সূর্যের দিকে, যেন সূর্যের সাথে তার অনেক কথা হচ্ছে। সূর্যের তেজ যেন নিজের শরীরে গ্রহণ করছে সে। এরপর চুপচাপ বাকিদের সামনে গিয়ে জলপান করতে শুরু করে। সবাই তার এমন অবস্থা দেখে হাসাহাসি করতে থাকে, আর বোকনাম একটি দা হাতে তুলে মহিলার গলা এক কোপে নামিয়ে দেয়। তার এমন রুদ্র রূপ দেখে সবাই আঁতকে ওঠে, পালানোর চেষ্টা করে সেখান থেকে। তবে বোকনাম আজ আর থামবে না, সে এক এক করে বাকি দুজন মহিলাকেও কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। এদিকে আন্টি বাড়ি থেকে ফিরতেই দেখতে পায় বোকনামের এই রুদ্র রূপ। সে ভয়ে কেঁপে ওঠে, বাড়ি থেকে একটি দা নিয়ে চুপচাপ জঙ্গলে পালিয়ে যায়। বোকনাম সেই সমস্ত মৃতদেহ ওই আলু খেতেই ঢেকে দেয় মাটি দিয়ে। সারা বিকেল জুড়ে বৃষ্টি হয়, আর আন্টি রাতেও সেই জঙ্গলেই লুকিয়ে থাকে। সারা রাত খোঁজাখুঁজি করেও আন্টিকে খুঁজে না পেয়ে বোকনাম বাড়িতে আসে। পরের দিনটা শুরু হয় এক রোদ ঝলমলে সকাল দিয়ে। হেয়ন এখন সুস্থ হয়েছে, সে আজ চলে যাবে। সমস্ত ব্যাগ গুছিয়ে সে ফোন করবে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। তাই সে ফোন নিয়ে ওই টাওয়ারের কাছে যায়। তবে বোকনাম সমস্ত কানেকশন কেটে দিয়েছে। তখনই আন্টি হঠাৎ করে হেয়নের কাছে এসে তার মুখ চেপে ধরলে সে চিৎকার করে ওঠে, আর এটা বোকনাম শুনে নেয়। এদিকে আন্টি হেয়নকে বলতে থাকে চুপ করে থাকতে, মানজুংরা একটু পরেই ফিরে আসবে। ইতিমধ্যেই বোকনাম সেখানে এসে এক চড়ে হেয়নকে অজ্ঞান করে ফেলে। এরপর আন্টিকে ধরতে যায়। আন্টি দৌড়তে দৌড়তে চলে আসে সমুদ্র পাড়ের ক্লিফটাতে। তার পালানোর কোনো উপায় নেই আর। তখনই সে দেখতে পায় মানজুংয়ের বোটটাকে। সে সমুদ্রে ঝাঁপ দিতে চায়, তবে দৃষ্টিশক্তি কম থাকায় পাথরেই ঝাঁপ দেয়, আর তাতেই তার মৃত্যু হয়ে যায়। এদিকে বোট সেই দ্বীপে এলে মানজুংরা বাড়ির দিকে রওনা দেয়। চলজুং রাস্তায় একটি জায়গায় জল খেতে দাঁড়ালে বোকনাম সেখানে আসে, আর সে দা দিয়ে খুবই ভয়ানকভাবে চলজুংয়ের মাথাটিকে তার ধর থেকে আলাদা করে ফেলে। আর এই ভয়ানক দৃশ্যটা হেয়ন দূর থেকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। অন্যদিকে মানজুং এবং দেওকসু গ্রামের কাউকেই দেখতে পায় না। তারা দুজন বাকি সবাইকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারাও সেই জায়গায় জলপান করতে আসে। তবে ওপর থেকে রক্তের ফোঁটা পড়তে ওপরে তাকাতেই তারা দেখতে পায় চলজুংয়ের কাটা মাথাটা গাছে ঝুলছে। তারা খুবই ভয় পেয়ে যায়। তখনই বোকনাম তাদেরকে মারতে আসে। সে দেওকসুর হাতে এক কোপ বসায়। এরপর মানজুংয়ের ওপর হামলা করলে তার সাথে সে পেরে ওঠে না। মানজুংয়ের সাথে তার অনেকটা ধস্তাধস্তি হয়, আর শেষ পর্যায়ে সে বোকনামকে কাবু করে নেয়। তার হাত পা বেঁধে বাড়িতে নিয়ে আসে। বোকনাম বলতে থাকে এখন তাকে পুলিশে দিলেও সে সমস্ত কথা বলে দেবে। মানজুং বলে সে বোকনামকে নিজে হাতে মারবে, তবে হেয়ন তাকে মারতে মানা করে। এতে মানজুং তাকেই মেরে ফেলতে চায়, আর এই সুযোগেই বোকনাম তার হাতের আঙুলটিকে কামড়ে ক্ষত বিক্ষত করে দেয়। মানজুং রেগে সেই ছুরি ফেলে দিয়ে কুঠারি তুলতে যায় তাকে কুপিয়ে মারবে বলে, আর এই সুযোগেই বোকনাম ছুরিটিকে মুখে তুলে তা মানজুংয়ের পেটে ঢুকিয়ে দেয়। এরপর নিজের হাতের বাঁধন খুলে সে মানজুংয়ের সারা শরীর কুপিয়ে কুপিয়ে কাটতে থাকে। এভাবেই তার মেয়ের খুনের সমস্ত রাগ ঢেলে দেয় তার ওপর। আর বোকনামের এমন ভয়ানক রূপ দেখে হেয়ন ভয়ে পালিয়ে যায় বোটের কাছে। সে দেওকসোকে বলে বোট নিয়ে পালিয়ে যেতে, তবে তাড়াহুড়োতে বোটের দড়িটিকে খুলতেই ভুলে যায়। তাই দেওকসু আসে সেই বাঁধনটা খুলতে, তবে বাঁধন খোলার সাথে সাথেই বোকনাম তাকে ধরে ফেলে। কোনো উপায় না পেয়ে হেয়ন নিজেই বোট চালিয়ে পালায়, আর বোটের ব্লেড লেগেই দেওকসুর মৃত্যু হয়। এরপর দেখানো হয় বোকনামকে। সে হেয়নের সাদা পোশাক পরে তার মতো মেকআপ করে তার ব্যাগটা নিয়েই বোটে করে রওনা দেয় হেয়নের উদ্দেশ্যে। আর পারে এসেই জানতে পারে হেয়ন পুলিশ স্টেশনে রয়েছে,
আসলে সেদিন হেয়ন পুলিশকে মিথ্যে বলেছিল। হেয়ন ঘুমাচ্ছিল না, সে দূর থেকে দেখেছিল ইউনহির মৃত্যুর ঘটনা, আর বোকনামও এটা জানত। তাই তো সেদিন হেয়নের মিথ্যে শুনে সে এত ভেঙে পড়েছিল। এখন সে তার শেষ খুনটি করতে চলেছে। এদিকে হেয়নের জ্ঞান ফিরতেই দেখতে পায় হাতে হাতকড়া পরানো, আর বোকনাম তার সামনেই দাঁড়িয়ে। হেয়ন ভয় পেয়ে নিচে আসতেই দেখতে পায় বোকনাম সমস্ত পুলিশ অফিসারকে মেরে ফেলেছে, আর এখন সে হেয়নের ওপরই হামলা করেছে। এখানে তাদের মধ্যে অনেক লড়াই হয়। লড়াইয়ে পেরে না ওঠায় হেয়ন নিজের জীবন বাঁচাতে নিজেকেই একটা সেলের ভেতর বন্দি করে নেয়। বোকনাম ওই পুলিশের পকেট থেকে চাবিটা নিতেই ব্যাগে সেই বাঁশিটা দেখতে পায়, যা দিয়ে তারা ছোটবেলায় সময় কাটাতো। সে ওই বাঁশিটা এনে হেয়নকে দিয়ে বলে সেটা বাজাতে, তবে হেয়ন মানা করে দেয়, বলতে থাকে সে কেন তার সাথে এমন করছে। বোকনাম বলে, কারণ তুমি খুবই নিষ্ঠুর, তুমি খুবই স্বার্থপর। এই বলে সে যখন সেলের তালাটা খুলে ফেলে তখনই ওই পুলিশ তাকে গুলি করে, আর এত গুলি শরীরে নেওয়ার পরেও বোকনাম ওই পুলিশের কাছে এসে তাকে হাতুড়ি দিয়ে মেরে খুন করে। এটা আসলে সেই পুলিশটাই ছিল যে তার মেয়ের খুনের ইনভেস্টিগেশন করতে গেছিল, যে তাকে ন্যায় বিচার দেয়নি। এরপর বোকনাম হেয়নকে মারতে আসে, তবে হেয়ন ওই বাঁশিটা ভেঙে উল্টে তারই গলায় ঢুকিয়ে দেয়। বোকনাম রক্তে লিপ্ত হয়ে হেয়নের কোলে মাথা রাখে, তার গলা থেকে বাঁশিটা বের করে হেয়নকে তুলে দেয় বাজানোর জন্য। শেষবারের মতো সে তার বন্ধুর কাছে সেই বাঁশির সুরটি শুনতে চায়। হেয়ন বাঁশিটা বাজাতে বাজাতে কান্নায় ভেঙে পড়ে, আর বোকনাম তার চোখের জল মুছে দিয়ে তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে হেয়নকে তার বন্ধুই ভেবে এসেছে। আজ সেই বন্ধুর হাতেই তার জীবনটা চলে গেল। বোকনামের মৃত্যুর পর হেয়ন সম্পূর্ণরূপে পাল্টে গেছে। সে আর ভীতু বা স্বার্থপর নেই। তাই সে আবার পুলিশ স্টেশনে গিয়ে ওই ছেলেগুলোকে শনাক্ত করে সাক্ষী দেয়, যারা মুভির শুরুতেই ওই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছিল। বাড়িতে এসে হেয়ন ডাস্টবিন থেকে বোকনামের পাঠানো চিঠিগুলোকে তুলে পড়তে শুরু করে, যার প্রতিটি পাতায় লেখা ছিল বোকনাম প্রতিদিন তাকে কতটা মিস করে, তার মেয়ের জন্য একটা সাহায্য দরকার তার, তবে তার কাছে হেয়ন ছাড়া তো আর কোনো বন্ধু নেই। এসব পড়ে হেয়ন কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই এই মুভির শেষ হয়। এই মুভিতে দেখানো সব কিছুই এতটা বাস্তবিক ছিল, যা এই মুভিটাকে অনেক স্পেশাল করে তোলে। আর এই কারণেই মুভি শেষ হবার পরেও তার রেশ এত সহজে কাটেনি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।